নমস্কার, সবাই কেমন আছো? আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি সুবর্ণা চলে এসেছি তোমাদের সামনে একটা ব্যস্ততম ব্লগ নিয়ে। আজকে সারাদিনটা খুব ব্যস্ত কেটেছে। শুরু করছি আজকের ব্লগটা। প্রথমেই আমি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম ওভারনাইট, ওটাকে ভিজিয়ে রেখেছিলাম আজকে কাবুলি ছোলা বানাবো বলে। আর আমি এখানে দেখো পনির বানিয়েছি। প্রথমবার আমার হাতে পনির হয়েছে, এর আগে ছানার তরকারি করেছি, বাট পনিরটা আজকে প্রথম বানালাম। আমার ভীষণ ভালো লাগছিল যে আমার হাতে পনির হয়েছে দেখে। দেখো তোমাদের সাথে এখন শেয়ার করছি, সেটাই কি সুন্দর জমেছে পনিরটা দেখো। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব আর দেখবো যে এটা ভেঙে যাচ্ছে কিনা। দেখলাম একদম পারফেক্ট, যেরকম দোকান থেকে আমরা পনির কিনে নিয়ে আসিস একদম সেরকমই হয়েছে। আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল পনিরটাকে দেখে। আমি যে নিজের হাতে পনির বানাতে পেরেছি আমি তো এটা ভাবতেই পারছিলাম না। ছানা কাটতেই আমি পারতাম না, সবটাই আমেরিকাতে এসেই শিখেছি বাড়িতে ফোন করে করে। আর পনির বানানোটা তো ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না যে আমি পনির বানাতে পারলাম। ওই আর কি, প্রথমবার বানালে যে এক্সাইটমেন্টটা আমাদের সবার মধ্যেই হয়ে থাকে সেটাই আমার মধ্যেও হয়েছিল। এখানে আমি প্রেশার কুকারে ওই ছোলাগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু এটা আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই সকালে উঠে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর সাথে একটু হলুদ আর একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তোমরা তো জানোই আমি যখনই রান্না করি একসাথে দুটো তিনটে রান্না করি, মানে একটা একটা আস্তে আস্তে রান্না করা আমার ঠিক পোষায় না, মনে হয় তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেলে আমি বাঁচি, এরকমই মনে হয়। তো এখানে আমি আলু ছাড়িয়ে নিচ্ছিলাম, এটা আমি পনিরের তরকারি মানে হ্যাঁ পনিরের তরকারিতে দেবো বলে আলু ছাড়িয়ে নিচ্ছিলাম। এখানে দুটো নর্মাল আলু আর একটা রাঙা আলু আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। রাঙা আলুটা আমি খাবো আর এই আলুগুলো আমার হাজব্যান্ড খাবে। শুনেছি যে রাঙা আলুতে নাকি অতটা ফ্যাট নেই রিসেন্টলি, তো সেই জন্য আমি এখন ওটা ছাড়াচ্ছিলাম। ওইটা খেতে ভালো লাগছে না, ওই আর কি খেতে হবে বলে খাচ্ছি। নর্মাল আলুর তুলনায় ওই আলুটা খাওয়া ভালো অনেকেই বলছিল, তাই আমি ওটা দিয়েই করছিলাম। তো এখানে আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলো আমি ফটাফট কেটে নিচ্ছিলাম। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজকে। তো এখন এটা কেটে নিচ্ছি। বৃষ্টি হলেই একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু আমি এখানে মুখরোচক না ওই আর কি। এই চানা মশলাটা আমি এই নিয়ে 2 দিন বানালাম মনে হয়। প্রথমই বানালাম, মানে আগের দিন প্রথম বানিয়েছিলাম আর এখন বানাচ্ছি আজকে। তো এই পনিরটাও আজকেই প্রথম বানাচ্ছি, তো প্রথমবার বানাচ্ছি বলে একটু কেমন বানাবো সেটাও আমি ভাবছিলাম যে নিরামিষ পনির বানাবো নাকি আমিষ পনির বানাবো। তারপর ভাবলাম এখন তো দেরি আছে, শনিবার, তো নিরামিষ না বানিয়ে আমিষই বানাই। তো সেই জন্য আমিষই বানিয়েছিলাম। এই যে এখানে আমি আলুগুলো ধুয়ে নিচ্ছিলাম একটা বাটিতে জল নিয়ে, তারপরে ওই বাটিতে করেই আমি সেদ্ধ করতে দিয়ে দেব আলুগুলো মাইক্রো ওভেনে। কারণ রান্নাতে আমি আলুগুলো হাফ বয়েল ইউজ করি, মানে অল্প সেদ্ধ হয়ে যাবে সেই মুহূর্তে ওটাকে মানে মশলার সাথে কষিয়ে নিলে ওটা ফুল সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি ওটাই ব্যবহার করে থাকি। নাহলে ওই আলু ভেজে তুলে রাখো ওটাতে মনে হয় যেন অনেক বেশি সময় চলে যাচ্ছে এবং অনেকটা ধৈর্যের সময় লাগে। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজটাকে মানে যেমন খুশিভাবে কেটে নিচ্ছিলাম, যেহেতু পেঁয়াজটাকে আমি ভাজবো তারপরে এটাকে বেটে রান্না করব, সেই জন্য পেঁয়াজটাকে যা খুশিভাবে কেটে নিচ্ছিলাম। ওই কাবুলি ছোলা আর পনিরের তরকারি দুটোতেই দিয়ে দেব, তাহলে খেতে ভালো হবে আর কি। এখানে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছিলাম, পনিরগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো, আমি জোর দিয়ে ফেলেছিলাম, মানে ফ্লেমটা জোরে দিয়ে ফেলেছিলাম, তাই একটু বেশি ভাজা হয়ে গেছিলো, বাট ফাইন, আমার ভালো লাগে খেতে। আমার মনে আছে যে যখন আমার মা ছানার বড়ার তরকারি করতো তো আমি তুলে তুলে খেয়ে নিতাম, মানে ওই ওই ছানাটা তরকারিতে দেওয়ার আগেই আলাদা করেই খেয়ে নিতাম আমি। তো আমি বলতাম যে আমার ছানাটা তরকারিতে তুমি দিও না, ওটাকে তুমি শুধু রেখে দেবে তুলে, ওই রকমভাবে খেতাম, তখন খুব ভালো লাগতো খেতে। দেখো এখানে নুনের কৌটোটা কি সুন্দর দেখতে, মানে নুনটাকে এই রকমভাবে স্টোর করে রাখা থাকে, যে আমরা যে প্যাকেট খুলে ফেললাম মানে পুরো প্যাকেটটা ঢেলে ফেলতে হবে কোথাও, এরকম কোনো মানে নেই। এখানে
নুনের কোটোটার লকিং সিস্টেমটা এত সুন্দর যে যতটা খুশি প্রয়োজন ঢেলে নিয়ে আবার ওটাকেই স্টোর করে রাখা যাবে। তো আমার এটা দেখে খুব ভালো লাগলো। বাট ছানার তরকারি তো বানাই, আজকে ভাবলাম পনির দিয়েই বানাই। এটা তো খুব ইজি, কারণ ছানাটা মাখো, আবার ওটাকে বলের মতন সেভ করো, তারপরে ভাজো। তার থেকে এটা তো মনে হলো খুবই খুবই ইজি পনির বানানোটা। তো আমার এটা ভালো লেগেছে, আমি এরপর থেকে পনির বানিয়েই খাবো, মানে রান্না করে। নিরামিষের দিনে না হলে কি রান্না করব চিন্তা করতে হয়। তো এখানে যাই হোক, এখানে আমি পনিরগুলো ভাজা হয়ে গেছে, তাই পনিরগুলোকে এখানে তুলে নিচ্ছিলাম। একটু বেশি ভাজা হয়ে গেছিলো যদিও। তো এখানে আমি পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিলাম একটা ফ্রাইং প্যানেতে তেল দিয়ে। তেলটা গরম হওয়ার পর অনেকেই শুনেছি যে বলে যে পেঁয়াজটাকে নাকি রান্নাতে ভেজে দিলে রান্নার টেস্টটা বেশি ভালো হয়। সেই জন্যই আমি পেঁয়াজটাকে ভাজছিলাম এখানে। এখানে আমি কিছু লঙ্কা কেটে নিচ্ছিলাম। এই লঙ্কাগুলোতে ঝাল নেই, ওই ক্যাপসিকামের মতনই খেতে। আর একটা ক্যাপসিকামও কেটে নিচ্ছিলাম, এগুলো আমি পনিরের তরকারির জন্য কেটে নিচ্ছিলাম এখানে। তো এই লঙ্কাগুলো খেতে খুব ভালো লাগে এমনি, যেহেতু ঝাল নেই। এগুলো দিয়ে পকোড়া টকোড়া করেও খাওয়া যায় অনেক সময়, কিন্তু আমিও ওইসব করে খাই না, আর বেশি তেলে ভাজা। তো যাই হোক, এখানে এগুলো সব কেটে কুটে নিচ্ছিলাম, তারপরে এগুলোকে ধুয়ে আলাদা করে ভাজতে দেব, যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এখানে কাছাকাছি ইন্ডিয়ান মার্কেট ছাড়া ঝিঙে বা পটল, মানে ইন্ডিয়ান সবজিগুলো এখানে ঠিকঠাক পাওয়া যায় না। ঠিকঠাক মানে কি, পাওয়াই যায় না। তো সেই জন্য যখন আমরা ইন্ডিয়ান মার্কেট যাই তখনই ওইগুলো পাই। তাই এখন এই ক্যাপসিকাম লঙ্কা এগুলোই সবজি হিসাবে খেয়ে থাকি এখানে। আর ফুলকপি বাঁধাকপি খুব একটা ভালো লাগে না, ওইগুলো যদি বা পাওয়া যায়। যাই হোক, আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, ওখানে আমি ওই চানা মশলাটা বানিয়ে নেব। এখানে আমি দুটো বাটিতে মশলা নিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে একটু পনির মশলা ছিল, কাশ্মীরি লঙ্কা, নুন, এগুলো সব একটা জায়গায় নিলাম। আরেকটা বাটিতে ওই সেম মশলাই নিয়েছিলাম, শুধু চানা মশলাটা অ্যাড করেছিলাম। এখানে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর এটাকে বেটে নিলাম। এর সাথে কাঁচা লঙ্কাটা বাটতে ভুলে গেছিলাম, সেই জন্য আমাকে পরে আবার কাঁচা লঙ্কাটাকে বাটতে হবে। তো যাই হোক, আমি এবার তেলেতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজছিলাম তখন গোটা ঘরে প্রচণ্ড ঝাঁঝ হয়ে গেছিল। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করছিলাম। এবার ওই ক্যাপসিকামগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেকটা কড়াইয়ে তেল গরম করতে দিলাম, আর এদিকে চানা মশলাটাতে একটু টমেটো বাটা দিয়ে দিলাম। দুটো রান্না একসাথে করি, মানে আমার এটাই ভালো লাগে যে তাড়াতাড়ি ফটাফট করে দুটো রান্না একসাথে হয়ে যাবে। ওই জন্য আমি সবসময় দুটো তিনটে রান্না একসাথে করার চেষ্টা করি। এখানে আমি একটু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছিলাম। এগুলো সব একসাথে ভাবলাম যখন মিস হয়ে গেছে তখন এগুলো একসাথে একটু বেটে রেখে দিই ফ্রিজে। সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছিলাম। এর সাথে ভাবছি একটু টমেটোও বাটতে দিয়ে দেবো। তো যাই হোক, বাটতে দিয়ে দিয়েছি। এবার এই তেলেতে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আবার ওই মশলাগুলোও দিয়ে দিলাম, এর সাথে আদা রসুন বাটাও দিয়েছিলাম। তারপরে মশলা থেকে আদার গন্ধটা চলে যাওয়ার পর আমি এতে পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজের একটু লালচে ভাব আসার পর আবার এই যে এখানে কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গেছে, এবার ওই চানা মশলাটাতে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার টমেটোর পেস্টটা। এবার পনিরের মশলাটা একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আমার মাথায় একটা বুদ্ধি এলো, সেটা হচ্ছে যে আমি আইস কিউব বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো এগুলো, যাতে রান্নার সময় একটা করে আইস কিউব রান্নাতে দিয়ে দিলেই ঝামেলা থাকবে না আর বাটাবুটি করার। আমার অবস্থা দেখো, পেঁয়াজ ভাজতে গিয়ে গোটা ঘর একবারে ঝাঁঝ হয়ে গেছে। আর দরজাও বেশি খুলে রাখা যায় না এখানে। অ্যাকচুয়ালি রান্না করতে গিয়ে খুব কষ্টই হয়, কারণ দরজা জানলা বদ্ধ একদম ঘরের মধ্যে, আর পেঁয়াজটার জন্য আমার চোখ দিয়ে হরহর করে জল পড়ছিল, মানে এত ঘরে ঝাঁঝ হয়ে গেছিলো। তো আমি এখানে টক দইটা ফেটিয়ে নিলাম। এবার একটু টক দই দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে, দুটোতেই সেমভাবেই করছি আমি,
একটু আলাদা, জাস্ট এখানে ওই চানা মশলা দিয়েছি আর ওখানে পনির মশলা দিয়েছি। তাছাড়া মোটামুটি সবটাই এক, আর এটাতে একটু পেঁয়াজ বাটাটা বেশি দিয়েছি। আর ওগুলো আলু ক্যাপসিকাম সব কিছু দিয়ে করছি, আর পনিরের একটা আলাদা ফ্লেভার আছে তাই। তো যাই হোক, আমি এখানে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছিলাম। এবার এইখানেও মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখছিলাম যে কতদূর হয়েছে, এটা দুটোকেই মাঝে মাঝে নেড়াচাড়া করে দিচ্ছিলাম একবার করে। এবার আলুগুলো তো আমি অর্ধেকটা সেদ্ধ করে রেখেইছিলাম। এবার ভাবছি আলুগুলোকে এর সাথে মিশিয়ে দেব। তার আগে টক দই দিয়ে একটু আরেকবার এটাকেও একটু কষিয়ে নিচ্ছিলাম। এই জন্যই আমি দুটো রান্না একসাথে করি, যাতে আমার সুবিধা হয়, মানে দুটো একসাথে কাজ মিটে যাবে সেজন্য আর কি। তো যাই হোক, এটা আর একটু কষাতে থাকলাম, তারপর একটু হালকা হালকা জল দিয়ে আর একটু করে কষিয়ে নিচ্ছিলাম। যখন এটা থেকে তেল ছেড়ে এসেছিলো তখন জল দিয়েছিলাম। এবার এতে আমি ওই চানার ডালটা যেটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা একটু মানে ঝামেলা মুক্ত হব, এবার একটা অ্যাটলিস্ট হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো একটু, ব্যাস, তাহলে এর পিছনে আর অতটা খাটতে হবে না। এবার ওই রান্নাটা দেখি, ওইটার পিছনে খাটতে হবে। ডালটা খুব ভালো সেদ্ধ হয়েছিল, না বেশি সেদ্ধ হয়েছে না কম সেদ্ধ হয়েছিল, একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছিল ডালটা। তো যাই হোক, এবার আমি এতে আলুটা মিশিয়ে দেব। আলুগুলো হাফ সেদ্ধ করাই আছে, দেখতেই পাচ্ছ। সেই জন্য যাতে মশলার সাথে কষিয়ে নিচ্ছি একবারে, তাহলে মশলাগুলো এর ভেতরে ঢুকে যাবে। এর মধ্যে আমি যত বাসনপত্র হয়েছিল সেগুলো আমি ডিশওয়াশারে ঢুকিয়ে রাখলাম। সব কিছু হয়ে যাওয়ার পর একবারে চালাবো লাস্টে। আর বেসিনটা যদি জোড়া হয়ে থাকে তাহলে আমার বিরক্ত লাগে যে বেসিনে এত বাসন জড়ো হয়ে গেল, এটাই ভাবতে থাকি। সেই জন্য আমি বেসিনটাকে আগে ক্লিয়ার রাখলাম, সব বাসন একদম ডিশওয়াশারে ঢুকিয়ে দিয়েছি, যেগুলো আর কি মাজা যাবে। আর যেগুলো বেশি জেদি দাগ থাকে সেগুলো ডিশওয়াশার তুলতে পারে না, ভালোভাবে পরিষ্কার হয়। বিশেষত চীনামাটির বাটি, এই ধরনের জিনিসগুলো পরিষ্কার হয়। চীনামাটির বাটি বা মানে চীনামাটির জিনিসপত্রই পরিষ্কার হয় ভালো। যাই হোক, আমি এবার এখানে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। কাসুরি মেথি দেওয়ার পর সেন্টটা বেশ ভালোই বেরোচ্ছিল। আর এখানে আলু আর ক্যাপসিকাম দুটোই দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করছিলাম একটু, এরপর জলও দিয়ে দিয়েছি একটু। ব্যাস, এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব। আর এটাও প্রায় হয়েই এসছে। এর নুন মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা দেখে নিলাম, আর একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। এবার আমি পনিরটাকে দিয়ে দিলাম। পনিরের তরকারিটা খেয়ে দেখলাম একটু মিষ্টি মিষ্টি হয়েছে, কেন কি এটাতে আমি যেহেতু রাঙা আলু দিয়েছি তাই মনে হয় একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে রান্নাটা। কিন্তু ঝাল দিয়েছে তাই অ্যাডজাস্ট হয়ে গেছে। কাঁচা লঙ্কা বাটাটা অনেকটা দিয়ে দিয়েছিলাম, তাই একটু ঝাল ঠিকঠাকই ছিল। এই যে, এবার রান্না হয়ে যাওয়ার পর আমি একটু বাটি করে তুলে নিলাম খাওয়ার জন্য। তোমরা তো জানোই আমার এরকম শুধু তরকারি খেতে খুব ভালো লাগে, তাই রান্না হওয়ার পর মনে হয় যেন একটু বাটি করে খাই। যদিও অনেক বেলা হয়ে গেছিলো, আমাকে এখন স্নান করে পুজো করতে হবে, আর বাইরে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আমি এখানে স্নান করে পুজো করে নিয়েছি, ঠাকুরকে ধূপ দেখিয়ে। আমাদের এখানে তো ফুল নেই, ফুল পাওয়া যায় না ডেলি, তাই ওই দিয়েই দেখিয়েছি। যাই হোক, আমি এবার খেয়ে নিচ্ছিলাম ভাতটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজ তাহলে আসি।